প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মওদুদ আহমেদ মামুন। আজকে সি প্রোগ্রাম স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করব। আমেরিকান সায়েন্টিস্ট ডেনিস রিচি 1972 সালে বেল ল্যাবরেটরিতে সি ল্যাঙ্গুয়েজ গঠন করেন। সি হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে মানুষ যেভাবে কথাবার্তা বলে একই ধরনের ইংরেজি শব্দ ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত কোড কম্পিউটার সরাসরি রান করে না, তাই সি ভাষায় লিখিত সোর্স কোড একটি অনুবাদক প্রোগ্রাম দ্বারা মেশিন কোডে রূপান্তর করা হয়, যাকে কম্পাইলার বলে। আমাদের লেখা সোর্স কোড কম্পাইলারে যাওয়ার আগে প্রথমে প্রি প্রসেসরে পাঠানো হয়। প্রি প্রসেসর সোর্স কোডের উপরে দুটি কাজ করে। প্রথমে সোর্স কোডে থাকা কমেন্ট এবং অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলে এবং ডিরেক্টিভ গুলো প্রসেস করে। আমাদের সোর্স কোডে যদি কোনো এরর কিংবা ভুল না থাকে, তাহলে কম্পাইলার একটি অবজেক্ট ফাইল তৈরি করে। লিঙ্কার অবজেক্ট ফাইল থেকে একটি এক্সিকিউটেবল ফাইল তৈরি করে, যা অপারেটিং সিস্টেম সরাসরি রান করতে পারে। একটি সি প্রোগ্রাম লেখার সময় নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। নিয়ম না মানলে কম্পাইলার ভুল কিংবা এরর দেখায় এবং প্রোগ্রাম রান হয় না। একটি সি প্রোগ্রামের 6টি সেকশনের কোথায় কোনটি লিখতে হবে তার জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম আছে, যাকে সি প্রোগ্রামের স্ট্রাকচার বলে। সি প্রোগ্রামের স্ট্রাকচার বুঝতে হলে প্রথমে ফাংশন সম্বন্ধে বুঝতে হবে। সি হলো একটি স্ট্রাকচারাল প্রোগ্রামিং ভাষা, যাতে বড় আকারের প্রোগ্রাম ছোট ছোট আকারে কিংবা ফাংশন আকারে গঠন করা যায়। সি প্রোগ্রামের মূল গঠন উপাদান হলো ফাংশন। কিছু সংখ্যক প্রোগ্রাম স্টেটমেন্টের সমষ্টিকে একটি ফাংশন বলে। প্রতিটি ফাংশনের একটি স্বতন্ত্র নাম থাকে, যার মাধ্যমে অন্যান্য ফাংশন কিংবা প্রোগ্রামে এটিকে কল করা যায়। সি ল্যাঙ্গুয়েজে দুই ধরনের ফাংশন আছে, লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন। যে সকল ফাংশন সি কম্পাইলার অভ্যন্তরে পূর্বেই সংরক্ষিত থাকে তাকে লাইব্রেরি ফাংশন বলে, এবং যে সকল ফাংশন প্রোগ্রামার নিজেদের প্রয়োজনে গঠন করে তাকে ইউজার ডিফাইন্ড ফাংশন বলে। একটি সি প্রোগ্রামে সর্বোচ্চ 6টি অংশ থাকে, যেগুলো হলো 1 ডকুমেন্টেশন সেকশন, 2 লিঙ্ক সেকশন, 3 ডেফিনিশন সেকশন, 4 গ্লোবাল ডিক্লারেশন সেকশন, 5 মেইন ফাংশন সেকশন এবং 6 সাব প্রোগ্রাম সেকশন। এর মধ্যে মেইন ফাংশন সেকশন হলো আবশ্যিক এবং অন্যান্য 5টি সেকশন হলো অপশনাল, কারণ সি কম্পাইলার প্রোগ্রামের মেইন ফাংশন থেকে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু করে। সি প্রোগ্রাম কাঠামোর প্রথম হলো ডকুমেন্টেশন সেকশন, একে কমেন্ট সেকশন বলে। ডকুমেন্টেশন সেকশনে কমেন্ট আকারে তথ্য সংযোজন করা যায়। কমেন্ট হলো সোর্স কোডের অভ্যন্তরে কিছু লেখা, যা সোর্স কোডের অংশ নয়, বরং প্রোগ্রামার এটি নিজেদের প্রয়োজনে লিখে থাকে এবং কমেন্টগুলোকে কম্পাইলার প্রক্রিয়া করে না। অন্য কথায়, কম্পাইলার কমেন্টগুলোকে স্কিপ করে। একটি সি প্রোগ্রামে দুইভাবে কমেন্ট সংযোজন করা যায়, সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য ডাবল স্ল্যাশ দিয়ে কিংবা দুটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এরপরে যা কিছু লেখা হয় কমেন্ট হিসাবে বিবেচিত হয়, এবং মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য স্ল্যাশ স্টার দিয়ে শুরু করে প্রয়োজন অনুযায়ী কমেন্ট লিখে স্টার স্ল্যাশ দিয়ে শেষ করা হয়। কমেন্ট সেকশনে সাধারণত প্রোগ্রামের নাম, প্রোগ্রামারের নাম, প্রোগ্রামের প্রয়োগ ক্ষেত্র ইত্যাদি ধরনের তথ্যাবলী সংযোজন করা হয়। শুধুমাত্র শুরুতেই নয়, বরং প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামের যে কোনো স্থানে আমরা কমেন্ট সংযোজন করতে পারি। এর পরের সেকশনটি হলো লিঙ্ক সেকশন। সি কম্পাইলারের অভ্যন্তরে অসংখ্য হেডার ফাইল সংরক্ষিত থাকে। হেডার ফাইলে বিভিন্ন লাইব্রেরি ফাংশন এবং ম্যাক্রো ঘোষণা করা থাকে। আমাদের লেখা সি প্রোগ্রামে যথাযথ হেডার ফাইল সংযুক্ত করে এসব ফাংশন এবং ম্যাক্রো ব্যবহার করা যায়। সি ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পাইলার দ্বারা কম্পাইল হওয়ার আগে একটি ধাপ সম্পাদিত হয়, যাকে প্রি প্রসেসিং বলে। এই ধাপে প্রোগ্রামে বিশেষ কিছু নির্দেশনা ব্যবহার করা হয়, যেগুলো হ্যাশ চিহ্ন দিয়ে শুরু হয়। একে বলা হয় প্রি প্রসেসিং ডিরেক্টিভ। লিঙ্ক সেকশনে প্রি প্রসেসিং ডিরেক্টিভ হ্যাশ ইনক্লুড লেখার পরে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের অভ্যন্তরে হেডার ফাইল সংযোজন করা হয়। হেডার ফাইলের এক্সটেনশন হলো .h, যেমন হ্যাশ ইনক্লুড stdio.h। এই প্রি প্রসেসিং ডিরেক্টিভটি ব্যবহার করে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল সংযোজন করা হয়, যার মধ্যে থাকা স্ক্যানএফ দ্বারা ইনপুট গ্রহণ এবং প্রিন্টএফ দ্বারা আউটপুট প্রদর্শনের কাজ করা হয়। এর পরের সেকশনটি হলো ডেফিনিশন সেকশন। এই সেকশনে প্রি প্রসেসিং ডিরেক্টিভ হ্যাশ ডিফাইন ব্যবহার করে কনস্ট্যান্টের মান ঘোষণা করা হয়, যেমন হ্যাশ ডিফাইন লিখে এরপরে স্পেস দিয়ে আইডেন্টিফায়ার নাম পাই লিখে স্পেস দিয়ে পাই এর মান 3.1416 প্রদান করি। এক্ষেত্রে আমাদের প্রোগ্রামের অভ্যন্তরে প্রয়োজন অনুযায়ী পাই লিখে প্রোগ্রামটি গঠন করব, কিন্তু প্রোগ্রামটি যখন কম্পাইলারের কাছে পাঠানো হবে তখন পাই লেখাগুলোকে 3.1416 দ্বারা প্রতিস্থাপন করে কম্পাইলারে পাঠানো হবে। ফলে প্রোগ্রামারের জন্য প্রোগ্রাম লেখা সহজ হয়।
এর পরের সেকশনটি হলো গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এই ধাপে গ্লোবাল ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট গুলোকে ঘোষণা করা হয়। একটি সি প্রোগ্রামে একাধিক ফাংশন থাকতে পারে। যে সকল চলক একটি প্রোগ্রামের অন্তর্গত সব ফাংশনে ব্যবহার করা যায় তাকে গ্লোবাল ভেরিয়েবল বলে, এবং গ্লোবাল ভেরিয়েবল গুলো মেইন ফাংশনের উপরে ঘোষণা করা প্রয়োজন, এবং যে সকল ভেরিয়েবল শুধুমাত্র একটি ফাংশনে ব্যবহার করা যায় তাকে লোকাল ভেরিয়েবল বলে। লোকাল ভেরিয়েবল গুলো ফাংশনের অভ্যন্তরে ঘোষণা করা হয়। তাই গ্লোবাল ডিক্লারেশন সেকশনে আমরা যথাযথ গ্লোবাল ভেরিয়েবল গুলো সংযোজন করব। এর পরের সেকশনটি হলো মেইন ফাংশন সেকশন। এটি হলো সি প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ একটি সি প্রোগ্রামের এক্সিকিউশন সবসময় মেইন ফাংশন দ্বারা শুরু হয়। সি হলো একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, যাতে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর আলাদাভাবে গণ্য করা হয়। তাই মেইন লেখাটি ছোট হাতের অক্ষরেই লিখতে হবে। সি ভাষায় ফাংশন বোঝাতে এভাবে একজোড়া প্যারেনথেসিস ব্যবহৃত হয়। এখানে মেইন হলো ফাংশনের নাম এবং প্যারেনথেসিস দিয়ে বোঝানো হয়েছে এটি একটি ফাংশন। প্রতিটি ফাংশনের একটি বডি থাকে যা ফাংশন নামের পরে কার্লি ব্র্যাকেট দ্বারা গঠন করা হয়। এখানে ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট যথাক্রমে ফাংশনের শুরু এবং শেষ নির্দেশ করে। মেইন ফাংশন সবসময় একটি ইন্টিজার কিংবা পূর্ণসংখ্যার মান রিটার্ন করে। সি প্রোগ্রামে মেইন ফাংশনের আগে ইন্ট লেখা থাকে, যার অর্থ হলো এই ফাংশনটি শেষ হওয়ার পর অপারেটিং সিস্টেমকে একটি পূর্ণ সংখ্যা রিটার্ন করবে। এই জন্য সাধারণত প্রোগ্রামের শেষ লাইনে রিটার্ন 0 দিয়ে বোঝানো হয় প্রোগ্রামটি সফলভাবে শেষ হয়েছে। মেইন ফাংশনের অভ্যন্তরে দুটি অংশ থাকে, যেগুলো হলো ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্টে মেইন ফাংশনের লোকাল ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট গুলো ঘোষণা করা হয়। সি হলো একটি স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ। এতে প্রতিটি চলকের নাম যথাযথ ডেটা টাইপের সাথে ঘোষণা করা প্রয়োজন। যেমন ইন্ট a, b। এখানে ইন্ট দ্বারা ইন্টিজার বোঝানো হয়েছে। ইন্ট ডাটা টাইপ পূর্ণ সংখ্যার জন্য ব্যবহৃত হয়। ডাটা টাইপের পরে স্পেস দিয়ে চলকের নাম প্রদান করা হয়। একই ডাটা টাইপের একাধিক চলক কমা দ্বারা পৃথক করা যায়। সি ভাষায় প্রতিটি স্টেটমেন্ট একটি সেমিকোলন দ্বারা শেষ করা হয়। ভ্যারিয়েবল ডিক্লারেশনের পরে এক্সিকিউটেবল পার্টে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট লিখে প্রোগ্রাম গঠন করা হয়। এখানে আমরা শুধুমাত্র একটি আউটপুট স্টেটমেন্ট ব্যবহার করেছি, প্রিন্টএফ, হ্যালো ওয়ার্ল্ড। ফলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি মনিটরে প্রদর্শিত হবে। মেইন ফাংশনের শেষের স্টেটমেন্টটি হলো রিটার্ন 0। আমাদের প্রোগ্রামটিকে ওয়ার্নিং ফ্রি রাখার জন্য শেষের স্টেটমেন্টে রিটার্ন 0 সংযোজন করা হয়, এবং শেষে একটি ক্লোজিং কার্লি ব্র্যাকেট দ্বারা মেইন ফাংশনটি শেষ করা হয়েছে। মেইন ফাংশনের নিচে থাকে সাব প্রোগ্রাম সেকশন। এই ফাংশনে বিভিন্ন ধরনের ইউজার ডিফারেন্ট ফাংশন লেখা হয়। আমাদের প্রোগ্রামে আমরা কোনো ইউজার ডিফারেন্ট ফাংশন ব্যবহার করিনি, তাই সাব প্রোগ্রাম সেকশনে আমরা কিছু লিখিনি। এই ব্যাপারে ফাংশন চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করা হবে। একটি সি প্রোগ্রাম লেখায় কোনো ভুল ত্রুটি কিংবা এরর থাকলে প্রোগ্রামটি রান হয় না। তাই সি প্রোগ্রাম লেখার সময় অবশ্যই সব নিয়ম নীতি কিংবা সিনট্যাক্স অনুসরণ করে প্রোগ্রাম লেখা উচিত। আমরা যদি সি প্রোগ্রামের কাঠামো খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে সি প্রোগ্রাম লেখা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই ক্লাসটি কেউ বুঝে না থাকে, তাহলে আমি বলবো এই ক্লাসটি আরেকবার দেখার জন্য। এবং আজকের ক্লাসটি সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।